রিকোয়েস্ট করছি, প্লিজ উঠেন। আমার হাতে বেশি সময় নেই। আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে এক জায়গায় যেতে হবে একটা কাজ করতে। ওকে, চলেন তাহলে। তারপর তামিম বিল মিটিয়ে রিয়াকে নিয়ে বাহিরে এসে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে একটানে রিয়াদের বাসার কাছে এসে রিয়াকে নামিয়ে দিয়ে তামিম বাসায় চলে আসলো। বাসায় এসে রুমে গিয়ে বিছানার ওপর শুয়ে পড়ল। বিছানার ওপর শুয়ে শুয়ে মায়ের কথাই ভাবছে। মায়ের রেস্টুরেন্টে হঠাৎ কেন এসেছিল, ওদেরকে দেখে মায়ের চোখে জল কেন এলো, যাওয়ার সময় তার বান্ধবীদেরকে রেখেই কেন চলে গেল, এরকম নানান কথা তামিম শুয়ে শুয়ে ভাবতে লাগলো। আপনারা হয়তো ভাবছেন তামিম রিয়াকে নিয়ে হঠাৎ রেস্টুরেন্টে গেল কেন, তাই তো? তাহলে চলেন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। তামিম আজ সকালে নাস্তা খেয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় রিয়া তাদের বাসায় আসে আর তামিমের বাবাকে বলে তামিমকে তার সাথে মার্কেটে যাওয়ার জন্য। তাই তামিমের বাবা তামিমকে রিয়ার সাথে মার্কেটে পাঠিয়ে দেয়। তামিমের কোনো ইচ্ছাই ছিল না রিয়ার সাথে মার্কেটে যাওয়ার, কিন্তু তার বাবার বলাতে তাকে রিয়ার সাথে যেতে হয়েছে। সারাদিন মার্কেটে ঘুরে রিয়া নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করে ক্লান্ত হয়ে পড়ল। তাই সে তামিমকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলো কিছু খাওয়ার জন্য। খাওয়ার সময় রিয়ার জোড়াজুড়িতে তামিম রিয়াকে চামচে করে খাবার খাইয়ে দেয় আর রিয়াও তামিমকে খাইয়ে দেয়। আর ওই রেস্টুরেন্টে মায়াও তার বান্ধবীদেরকে নিয়ে এসেছিল খাবার খাওয়ার জন্য। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। এবার গল্পতে আসে। মায়া বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানার ওপর শুয়ে রেস্টুরেন্টের কথা ভাবতে লাগলো। ওনার সাথে বসা মেয়েটা কি সত্যি ওনার হবু বউ? কিন্তু ওনার বিয়ে ঠিক হলো কবে? ওনার যদি একজনের সাথে আগে থেকে বিয়ে ঠিক করা ছিল, তাহলে এতদিন উনি আমার পিছনে ভালোবাসার জন্য ঘোরাঘুরি করলেন কেন? মেয়েটা ওনার হবু বউ, এই কথা শোনার পর আমার কষ্ট লাগছে কেন? আর মেয়েটা ওনাকে খাইয়ে দেওয়ার সময় আমার খারাপ লাগছে কেন? তাহলে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম? কিন্তু এখন তো আর ওনাকে ভালোবেসে লাভ নেই, কারণ একজনের সাথে ওনার বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, মেয়েটা যে ওনার হবু বউ, এটা নীনা জানলো কি করে? হতেও তো পারে যে মেয়েটা ওনার কাজিন বা ফ্রেন্ড। না, কাল ভার্সিটিতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করবো এই ব্যাপারে। রেস্টুরেন্টে মেয়েটা কে ছিল আর মেয়েটার সাথে ওনার কী সম্পর্ক? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মায়া হালকা নাস্তা করে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসে এসে তামিমকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। হতাশ হয়ে সে ক্লাসের দিকে যেতে লাগলো। তখনই তার মাথায় আসলো, উনি তো অনেক সময় ভার্সিটির পিছনে আম গাছের নিচেই বসে থাকেন, দেখি তো ওনাকে ওখানে গিয়ে পাই কিনা। যেই ভাবা সেই কাজ। মায়া ক্লাসে না গিয়ে ভার্সিটির পেছনে চলে আসলো। তার ধারণাটাই ঠিক, মায়া তামিম আম গাছটার নিচে বসে আছে আর মোবাইলে কি যেন করতেছে। মায়া হেঁটে হেঁটে তামিমের সামনে গিয়ে দাঁড়ালো। আপনাকে আমার কিছু জিজ্ঞেস করার ছিল। তামিম হঠাৎ কারো গলার আওয়াজ শুনে মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে সে বসা থেকে উঠে দাঁড়ালো। গতকাল রেস্টুরেন্টে যে আপনার সাথে একটা মেয়েকে দেখলাম, ওই মেয়েটা আপনার কে হয়? তামিম মায়ের কথা শুনে কিছু না বলে দাঁড়িয়ে থেকে কি যেন ভাবতে লাগলো। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, ওই মেয়েটা আপনার কে হয়? আমার হবু বউ। কিছুদিন পর ওর সাথে আমার বিয়ে হবে। মায়া তামিমের মুখ থেকে কথাটা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আপনি এতদিন আমার পিছনে ভালোবাসার জন্য ঘুরঘুর করলেন কেন? ওটা তো জাস্ট টাইম পাস করছে। তোমার মতো থার্ড ক্লাস মেয়ের পেছনে ভালোবাসার জন্য ঘুরবো আমি? ভাবলে কি করে? নিজের অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় দেখেছো? তোমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে ভালোবাসার নামে একটু টাইম পাস করা যায়, বাট ভালোবাসা যায় না। মায়া তামিমের মুখ থেকে এমন কথা শুনে মায়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে কি শুনেছে। তার মানে ওনার একজনের সাথে আগে থেকেই বিয়ে ঠিক করেছিল, আর এতদিন ধরে উনি আমার সাথে ভালোবাসার নামে টাইম পাস করে দিয়ে এসেছেন এতদিন। মায়া আর কিছু না বলে তামিমের দিকে একবার তাকিয়ে চোখ ভর্তি জল নিয়ে দৌড়ে সেখান থেকে ক্লাসে চলে আসলো। মায়া চলে যাওয়ার পর তামিমের মুখে একটু হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই তার মনটা আবার খারাপ হয়ে গেল মায়ার জন্য। তামিম মায়াকে প্রথমে ওসব কথা বলতে চায়নি, কিন্তু সে ভেবে দেখলো মায়া যখন এতদিন পর নিজ থেকে তার কাছে এসেছে তার রিয়ার বিষয় জিজ্ঞেস করার জন্য, তাই সে ভাবলো মায়াকে একটু হার্ড করে কথা বলি আর দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। মায়ের চোখে জল দেখে তামিম কিছুটা আঁচ করতে পেরেছে যে মায়া আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু মায়াকে এসব কথা বলতে তার নিজেরই এখন খারাপ লাগছে। তামিম ভাবলো ভার্সিটি শেষে মায়াকে একবার জিজ্ঞেস করে কনফার্ম হয়ে যাবে মায়া তাকে ভালোবাসে কিনা। যদি হ্যাঁ বলে তাহলে সব বাধা পেরিয়ে ওকে নিজের জীবনসঙ্গী বানাবে, আর যদি না বলে তাহলে আর ওকে নিয়ে কিছু ভাববে না, ওর সাথে একবার কথা বলেও ছেড়ে দেবে। এদিকে মায়া চোখ মুছতে মুছতে ক্লাসে ঢুকে তার বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়ল। মায়ের চোখ মোছা দেখে তার বান্ধবী নীলা বলল,
কি রে, তোর কি হয়েছে? কান্না করছিস নাকি? হ্যাঁ, না, কিছু না। কান্না করবো কেন? আমি তো ঠিকই আছি। তাহলে বারবার চোখ মুছছিস কেন? কি হয়েছে তোর, বল আমাদের। আরে আমার আবার কি হবে? কিছুই হয়নি। তাহলে তোর চোখ এত লাল হয়ে আছে কেন? আর তোর গলার আওয়াজই বা ভাঙা ভাঙা লাগছে কেন? এবার এখন এদেরকে সত্যিটা বললে এরা উল্টো আমাকেই দোষারোপ করবে। এর চেয়ে ভালো কিছু কিছু একটা বানিয়ে বলে দিই এদেরকে। আরে আর বলিস না, কাল রাতে হালকা জ্বর উঠেছিল, আর গলাটা একদম ভেঙে গেছে। আর এখন ভার্সিটিতে ঢোকার সময় কোথা থেকে জানি একটা পোকা এসে চোখে পড়ে যায়, আর চোখের ভেতরে যন্ত্রণা শুরু করে দেয়, তাই চোখ লাল হয়ে গেছে আর পানিও বেরোচ্ছে। এই কথাগুলো তো আমাদের আগেই বলতে পারতিস। আয় দেখি তোর চোখের কোথায় পোকা পড়েছে। না, থাক, লাগবে না। পোকাটা মনে হয় বের হয়ে গেছে, এখন আর চোখে যন্ত্রণা করছে না। তুই জানিস পোকা বের হয়েছে কি না? চুপ করে বসে থাক আর আমাদেরকে দেখতে দে তোর চোখে পোকা আছে কি না। তারপর নীলা মায়ের কাছে এসে দু হাত দিয়ে মায়ের চোখ মিলিয়ে দেখতে লাগলো চোখের মধ্যে কোনো পোকা আছে কিনা। চোখের মধ্যে কোনো পোকা না পেয়ে নীলা মায়ের চোখ ছেড়ে দিয়ে বলল, না, চোখে তো পোকা পেলাম না। বললামই তো, এখন আর চোখে যন্ত্রণা করছে না। হয়তো পোকাটা চোখ থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, একটা কথার উত্তর দে তুই, গতকাল রেস্টুরেন্টে গিয়ে এত তাড়াতাড়ি খাবার খেয়ে চলে গেলি কেন? এমনি হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাই ভাবলাম এসেছি যখন খাবারটা খেয়েই যাই, তাই তাড়াতাড়ি করে খেয়ে বাসায় চলে আসি। কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? এই যে তুই রেস্টুরেন্টের মধ্যে তামিম ভাইয়াকে ওনার হবু বউয়ের সাথে দেখে কষ্ট পেয়েই চলে এসেছিস। এসব কি বলছিস? আমি কেন ওনার হবু বউয়ের সাথে দেখে কষ্ট পাবো? কারণ তুই তো একবার তামিম ভাইয়াকে প্রপোজ করেছিলি, তাই। ওইটা তো জাস্ট বাজি জিতার জন্যই করেছিলাম, ভালোবাসা তো আর না। আচ্ছা নীলা, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। কি বল? তুই কিভাবে জানলি যে রেস্টুরেন্টে যে তামিম ভাইয়ের সাথে একটা মেয়ে বসেছিল ওই মেয়েটা ওনার হবু বউ? তুই তো গতকাল আগের দিন ভার্সিটি আসিস নাই। ওই দিন ভার্সিটিতে ছুটি হওয়ার পর তামিম ভাইয়াকে ওই মেয়েটার সাথে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে দেখি। তখন আমরা ওনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই ভাবলাম ওনাকে একটু ভালো মন্দ জিজ্ঞেস করে যাই। তারপর ওনার ভালো মন্দ জিজ্ঞেস করে বললাম, আপনার সাথে থাকা আপুটা কে? তখন ওই মেয়েটা নিজেই আমাদেরকে বলল উনি নাকি তামিম ভাইয়ার হবু বউ, আর কিছুদিন পর নাকি তাদের দুজনের বিয়ে হবে। মেয়েটা বললো তোরা বিশ্বাস করে নিলি? তামিম ভাইয়া নিজ মুখে বলেছে যে ওই মেয়েটা ওনার হবু বউ? না, তবে মেয়েটা তখন আমাদেরকে এই কথা বলে তামিম ভাইয়াকে বলল, আমি কি ঠিক বলছি না? তখন তামিম ভাইয়াও মেয়েটার কথায় মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়। এতে তো বোঝাই যায় যে ওই মেয়েটার সাথেই তামিম ভাইয়ার বিয়ে ঠিক। নীলার কথা শুনে কিছু না বলে মন খারাপ করে বসে রইল। কিরে, তোর মন খারাপ নাকি? আরে না, আমার মাথাটা হালকা ব্যথা করছে, তাই কথা বলতে ভালো লাগছে না। ও, তারপর কেউ আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর ক্লাসের স্যার এসে সবাইকে ক্লাস করাতে লাগলেন। একে একে 3টা ক্লাস করানো হয়ে গেলে প্রতিদিনের মতো টিফিন টাইমের বেল বেজে উঠল। সব ছাত্রছাত্রীরা যার যার মতো ক্লাস থেকে বেরিয়ে গেল। মায়াও তার ব্যাগ নিয়ে তার বান্ধবীদের সাথে ক্লাস থেকে বেরিয়ে আসলো। কিরে, তুই ব্যাগ নিয়ে এসেছিস কেন? বাসায় চলে যাবো তাই। বাসায় চলে যাবি মানে? কিন্তু কেন? মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে, তাই বাসায় চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আর সাবধানে যাস। মায়া আর কিছু না বলে ভার্সিটি থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলো। আসলে তামিমের থেকে ওসব কথা শোনার পর থেকে মায়ের কিছুই ভালো লাগছে না, তাই তার বান্ধবীদেরকে একটা মিথ্যে বলে ভার্সিটি থেকে চলে আসে। মায়াকে এই সময় বাসায় দেখে রহিমা বেগম মায়ার আম্মু জিজ্ঞেস করলেন, কিরে, গতকালও এই সময় বাসায় আসলি, আবার আজকেও এই সময় বাসায় আসলি যে? তুই তো প্রতিদিন সব ক্লাস করে বাসায় আসিস, তা আজকে ক্লাস করিস না নাকি? হ্যাঁ আম্মু, করেছি তো। আসলে ভার্সিটিতে একটু পরে একটা মিটিং হবে, তাই আর ক্লাস হবে না দেখে চলে এসেছি। ও, তাহলে ভালো করেছিস। যা, এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি তো আম্মু, আমি এখন খাবো না, আব্বু আসলে না হয় একসাথে খাবো। আচ্ছা, তাহলে তোর আব্বু আসলে আমি তোকে ডাক দিব নে। তুই এবার রুমে গিয়ে একটু রেস্ট নে। আচ্ছা বলে নিজের রুমে চলে আসলো। এদিকে ভার্সিটি শেষে তামিম ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে মায়ের অপেক্ষায়। ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে মায়া এখনও বের হচ্ছে না কেন? হঠাৎ তামিম দেখলো মায়ের বান্ধবী নীলা আর ইরা দুজন ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে। তামিম ওদেরকে ডাক দিয়ে তার কাছে আসতে বলল। তারাও তামিমের কাছে এসে দাঁড়ালো। জি ভাইয়া, আমাদের ডেকেছেন? হুম। তোমার বান্ধবী কোথায়? মায়ার কথা বলছেন? সে তো টিফিন টাইমেই বাসায় চলে গেছে। কেন?
তার নাকি মাথা ব্যথা করছিল, তাই চলে গেছে। ও আচ্ছা, তোমরা তাহলে এখন যাও। আচ্ছা ভাইয়া। তারপর মায়ের বান্ধবীরা যার যার বাসায় চলে গেল। তামিমও আর দাঁড়িয়ে না থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। এদিকে মায়ের আব্বু বাসায় আসার পর মায়ের আম্মু মায়াকে এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। মায়ের এখন একেবারেই খেতে ইচ্ছে করছে না, না খেলে আবার তার আম্মু আব্বু নানান রকম প্রশ্ন করতে থাকবেন, কেন খাবে না, কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও মায়া খাবার খাওয়ার জন্য তার রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে বসে পড়ল। অপরদিকে তামিমও তার বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিল। রাতের বেলা মায়ের খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তার আব্বুর জোরাজুরিতেই খেতেই হলো। খেয়ে দিয়ে রুমে এসে মায়া ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে মায়া ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসে ঢুকতেই কোথা থেকে যেন তামিম এসে মায়ের হাত ধরে ওকে ভার্সিটির পাশের একটা বাগানে নিয়ে আসলো। আপনি আমায় এখানে নিয়ে এসেছেন কেন? শান্ত হও বলছি, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি গেলাম। এখান থেকে এক পাও নড়বে না বলে দিলাম। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর যেখানে চাই সেখানে যাও। কী প্রশ্ন বলেন? তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ অথবা না, কোনটা? এটা আবার কেমন প্রশ্ন? আর আপনার না একজনের সাথে? কোনো এক্সট্রা কথা চলবে না, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। হ্যাঁ অথবা না, কোনটা? হঠাৎ এই প্রশ্ন কেন করছেন? আর আপনাকে তো আমি আগেই বলে দিয়েছিলাম যে। হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলো। সরি, পারবো না। কথাটা বলে মায়া চলে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে তামিম মায়ের হাত ধরে টান মেরে মায়াকে নিজের কাছেই নিয়ে আসলো। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না। কি কি করছেন এসব? ছাড়ুন আমায় প্লিজ। কেউ আমাদের এইভাবে দেখে ফেলে খারাপ ভাবে তো। যার যা ইচ্ছা ভাবুক, আমি কাউকে কেয়ার করি না। তোমাকে যা জিজ্ঞেস করছি তার সোজাসুজি উত্তর দাও, তাহলে ছেড়ে দেব। না, ভালোবাসি না আপনাকে আমি। হয়েছে এবার? দেখি, ছাড়ুন আমায়। কি বললে আবার বলো? আমি আপনাকে ভালোবাসি না বলছি। ভালোবাসো না তাই না? কিন্তু আমি তোমায় ভালোবাসি। এক মাস ধরে কুকুরের মতো তোমার পেছনে ঘুরঘুর করছি একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু তুমি কি করলে? আমাকে ভালো করে বুঝলেই না, দিনের পর দিন আমাকে এড়িয়ে চললে। ভালোবাসা যে জোর খাটিয়ে আদায় করা যায় না এটা বুঝেছি ওই দিন, যেদিন আব্বু এসে আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলেন। কিন্তু ভালোবাসা পাওয়ার ভালোবাসা দ্বারা, এটা এখন ঠিক বুঝেছে। আর এখন থেকে এই কৌশলটাই ব্যবহার করতে হবে তোমাকে ভালোবাসা পেতে গেলে। মানে? মানেটা বুঝিয়ে দিচ্ছে, দাঁড়াও। কথাটা বলেই তামিম ধীরে ধীরে তার মাথাটা নিচু করে মায়ের লাল টুকটুকে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। তামিমকে এভাবে এগোতে দেখে মায়ের তো প্রাণ যায় যায় অবস্থা। তামিম ওকে যেভাবে চেপে ধরে রেখেছে তাতে মায়ের ক্ষমতা নেই তামিমের থেকে নিজেকে ছাড়ানোর। তামিম যতই মায়ের দিকে এগোচ্ছে ততই মায়ের হার্টবিট বেড়ে যাচ্ছে। তামিম এগোতে এগোতে মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে দেখলো মায়ের লাল টুকটুকে ঠোঁটজোড়া কাঁপছে, যেন আরেকটি ঠোঁটজোড়া এসে এই ঠোঁটগুলোর সাথে না এক না হলে এই ঠোঁটগুলোর কাঁপা বন্ধ হবে না। তামিম মায়ের একেবারে কাছে আসতেই মায়ের ভারী ভারী গরম নিঃশ্বাস এসে তামিমের মুখে পড়তে লাগলো। তামিম আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। মায়ের ঠোঁটজোড়ার সাথে নিজের ঠোঁটজোড়া এক করে দিয়ে মায়ের ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরলো তার ঠোঁটজোড়া দিয়ে। অনেকক্ষণ ধরে মায়া তামিমের সাথে ধস্তাধস্তি করতেছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু তামিম মায়াকে যেভাবে চেপে ধরে আছে তাতে মায়ার নিজেকে তামিমের থেকে ছাড়াতেই পারছে না। শুধু চোখ বুজে তামিমের অত্যাচার সয়ে যাচ্ছে মায়া। মায়া কিছুটার জন্য নড়াচড়া করতেছে দেখে তামিম তার ডান হাত দিয়ে মায়ের কোমর আলতো করে চেপে ধরলো। তামিম মায়ের কোমরে হাত দিতেই মায়ার চোখ মেলে চোখ বড় বড় করে তামিমের চোখের দিকে তাকালো। তামিম মায়াকে তার চোখের ইশারায় শান্ত হতে বলল, কিন্তু মায়ার যে এই মুহূর্তটা একেবারে ভালো লাগছে না। মায়া মনে মনে একটা প্রতিজ্ঞাই করছে, একবার যদি তামিমের থেকে ছাড়া পায় তাহলে সে আর কখনো তামিমের ধারে কাছেও আসবে না। এদিকে তামিম মায়াকে আরো শক্ত করে চেপে ধরে তার ঠোঁট দিয়ে মায়ার ঠোঁটে কিস করেই যাচ্ছে। মায়ার এখন এই মুহূর্তটা আরও খারাপ লাগছে, কিন্তু কিছুতেই সে নিজেকে তামিমের থেকে ছাড়াতে পারছে না। হঠাৎ মায়ের মাথায় একটা বুদ্ধি এসে ঢুকলো। মায়ের নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে তামিমের পায়ের ওপরে তার পা দিয়ে জোরে একটা গুঁতা মারল। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। পায়ে ব্যথা পেয়ে তামিম মায়াকে ছেড়ে দিল, আর এই সুযোগে মায়া ছাড়া পেয়ে দৌড়ে ভার্সিটি থেকে চলে গেল। উফ, পায়ে অনেক জোরে গোতা মেরে ফেলেছে। বাট তোমার ঠোঁটগুলো অনেক সুইট জান পাখি। ফার্স্ট টাইম তোমায় কিস করলাম, কিন্তু ভালো করে কিসটাও করতে দিলে না। নো প্রবলেম, নেক্সট টাইম আবার দেখা হলে এত সহজে ছাড়া পাবে না। যাই এখন ভার্সিটি যাই। এখানে একা দাঁড়িয়ে থেকে কি করব? আউচ, এত জোরে গোতা মেরেছ।
যে মাটিতে পাটাও ভালো করে লাগাতে পারছি না। তারপর তামিম কোনো রকমে পা টেনে টেনে আবার ভার্সিটিতে এসে তার ক্লাসে চলে গেল। এদিকে মায়া দৌড়াতে দৌড়াতে তার ক্লাসে এসে ভেতরে ঢুকে তার বান্ধবীদের কাছে গিয়ে বসতেই হাঁপাতে হাঁপাতে বলল, ওই তোর কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুরের দৌড়ানি খেলি নাকি? না, তার থেকেও আরো বড় কিছু। তার থেকেও বড় কিছু মানে? বাঘের দৌড়ানি খেলি নাকি? আরে কি বলছিস এসব? বাক কোথা থেকে আসবে? তাহলে এভাবে হাঁপাচ্ছিস কেন সেটা বলবি তো নাকি? আরে আর বলিস না, ভার্সিটিতে ঢোকার সময় হঠাৎ তামিম ভাইয়া। কথাটা বলেই মায়া থেমে গেল। কি হলো, থেমে গেলি কেন? বল, তামিম ভাইয়াকে কি করেছেন? না, এদেরকে ওই সময়ের কথা বলা যাবে না, না হলে এরা আমাদেরকে নিয়ে কি থেকে কি ভাববে। কিন্তু আমি তো ওনার মুখের নাম মুখে নিয়ে ফেলেছি। এখন যদি বলি না কেন, ওনার নাম কিছু বলতে তো হবেই। কিন্তু কি বলবো? কিরে চুপ করে আছিস কেন? কথা বল। তামিম ভাইয়া তোকে কি করেছেন? আরে কিছুই করেন নাই। তাহলে তামিম ভাইয়া বলে থেমে গেলি কেন? নিশ্চয়ই উনি তোকে কিছু একটা করেছেন। বল আমাদের, তোকে উনি কি করেছেন? আরে কিছুই করেনি। হয়েছে কি শোন, ভার্সিটিতে ঢুকতে যাব, তখনই দেখলাম তামিম ভাইয়া রাস্তার মধ্যে একটা ছেলেকে উড়াধরা মারছে। ছেলেটাকে মারতে দেখে ভাবলাম ওনাকে দিয়ে গিয়ে আটকাই। তারপরে হাঁটাহাঁটি ওনার কাছাকাছি আসতেই মনে পড়লো যে ওই দিনের ঘটনাটা। তামিম ভাইয়া যে একটা ছেলেকে কিছুদিন আগে মেরেছিলেন না, একটা মেয়েকে টিস করার জন্য। ভাবলাম আমার আর ওনার কাছে যাওয়ার ঠিক হবে না। চলে আসতে যাব, তখনই হঠাৎ তামিম ভাইয়া পিছনে ফিরে আমার দিকে তাকালেন। আমাকে দেখে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। আমি ভয় পেয়ে দৌড়ে ওখান থেকে চলে আসি। এটাই আমার হাঁপানোর কারণ। আর একটু কাছে গিয়ে ওই দিনের মতো জ্ঞান দিয়ে পারলি না ওনাকে? জ্ঞান দিতে গেলে আজ আমায় আর খুঁজেই পেতি না। মায়া, তোর ঠোঁটের এই অবস্থা কেন? ঠোঁট একদম লাল হয়ে আছে, আর ঠোঁট থেকে হালকা ব্লাড বের হচ্ছে মনে হয়। কি বলিস? ঠোঁট থেকে আবার ব্লাড বের হবে কেন? আরে হ্যাঁ, সত্যি তো, দেখ, তুই তোর হাত দিয়ে তোর ঠোঁট থেকে হালকা ব্লাড বের হচ্ছে মনে হয়। মায়া তাদের কথার আগামাথা বুঝতে না পেরে ঠোঁটে হাত দিয়ে দেখলো আঙুলের মাথায় হালকা রক্ত লেগে আছে। তার মানে সত্যি ঠোঁট থেকে ব্লাড বের হচ্ছে। ঠোঁট কাটলো না, ফাটলো না, তাহলে শুধু শুধু ব্লাড বের হচ্ছে কেন? ঠোঁট থেকে হঠাৎ ব্লাড বের হচ্ছে কেন? মায়া বসে বসে ভাবছে। হঠাৎ তার মাথায় আসলো বাগানের ঘটনাটা। সে বুঝতে পারলো তামিম যখন তার ঠোঁটের মধ্যে কিস করছিল, তখন হয়তো সে তার ঠোঁট কামড় মেরে কেটে ফেলেছে, যার কারণে এখন ঠোঁট থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছে। এই চুপ করে আছিস কেন? আর কি এত ভাবছিস? হ্যাঁ, কই কি ভাবছিস? কিছু না তো। তোর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে কেন? কি জানি, হয়তো ঠান্ডায় ঠোঁট ফেটে গেছে, তাই এখন রক্ত বেরোচ্ছে। ঠান্ডায় ঠোঁট ফেটে যায় মানলাম, কিন্তু ঠান্ডায় কারো ঠোঁট লাল হয় নাকি? হুম, আমার হয়। এবার তোর একটু চুপ থাক, আর কথা বলতে ভালো লাগছে না। মায়ের কথা শুনে তার বান্ধবীরা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসের স্যার চলে আসলেন আর সবাই ক্লাসে মনোযোগ দিলেন। দেখতে দেখতে সব কয়টা ক্লাস করানো শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। ভার্সিটি থেকে বেরিয়ে মায়া তার বান্ধবীদেরকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলো। মাঝ রাস্তায় আসতেই কোথা থেকে যেন একটা গাড়ি এসে মায়ের পথ আটকে দাঁড়ায়। তারপর ভেতর থেকে গাড়ির দরজা খুলে তামিম বেরিয়ে এসে মায়ের সামনে দাঁড়ালো। তামিমকে নিজের সামনে দেখে মায়া কিছুটা ভয় পেয়ে গেল। কোথায় যাচ্ছ জান পাখি? বাসায় যাচ্ছি। গাড়িতে উঠে বসো, আমি তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি। লাগবে না, আমি একাই যেতে পারবো। কথাটা বলে মায়া তামিমের পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই তামিম খপ করে মায়ের হাত ধরে ফেলে। এতে মায়া ভয় পেয়ে শিউরে ওঠে। চুপচাপ গাড়িতে উঠে বসো, নাহলে কিন্তু বাগানে যা করছিলাম এখন আবার ওইটাই করবো। মায়া ভেবে দেখলো এখন গাড়িতে না ওঠা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। গাড়িতে না উঠলে যদি এখন সত্যি সত্যি ওই সময়ের কাজটা এখানেও করে বসেন, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বাগানে তো আমার মানুষ ছিল না বলে কেউ দেখেনি, কিন্তু এটা তো রাস্তা, যখন তখন মানুষ এসে দেখে ফেলতেই পারেন। না, উনি যখন বলেছেন তাহলে গাড়িতে উঠেই পড়ি। তারপর মায়া আর কোনো কথা না বলে তামিমের গাড়িতে গিয়ে উঠে বসলো। তামিমও একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে ড্রাইভিং করতে লাগলো। প্রায় কিছুক্ষণ পর গাড়ি এসে মায়াদের বাসার সামনে থামলো। গাড়ি থামতেই মায়া গাড়ি থেকে নেমে যাওয়া ধরবে, তখনই তামিম মায়ের হাত ধরে ফেলে। এত তারা কিসে জান পাখি? বাসার কাছেই তো এসেছে, কোথাও তো আর কিডন্যাপ করে নিয়ে আসি নাই। হাত ছাড়ুন, আমি বাসে যাবো। যাওয়ার জন্য এত মরি হয়ে যাচ্ছ? যাবে তো, না করলাম কখন? তাহলে আমার হাত ধরে রেখেছেন কেন? তোমার সাথে কিছু কথা বলবো তাই। কি কথা? যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দেবে তুমি। উত্তর জানা থাকলে অবশ্যই দেবো। আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো না? দেখেন, আপনার অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কিছুদিন পরেই সে আপনার বউ হবে।
তো এখানে আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করার মানেটা কি? এটা ঠিক যে ওই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো এই বিয়েতে আমার